দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত। AGT Live 24/7 স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ অর্থাৎ 21শে ডিসেম্বর রবিবার 2025 ইংরেজি, এবং আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে সংবাদ প্রতিদিন। এটি 4ঠা পৌষ 1432 বঙ্গাব্দের অর্থাৎ শনিবার 20শে ডিসেম্বর 2025 ইংরেজি। দেখে নিচ্ছি প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। সংবাদ প্রতিদিনের প্রথম পাতায় যে বিস্তারিত সংবাদ এবং সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো হচ্ছে: ভারত বিরোধী জিগিরে আবার হিংসার তাণ্ডব। ঢাকা। প্রবল ভারত বিদ্বেষী মেজাজে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা। চরম শেখ হাসিনা ও ভারত বিদ্বেষী তরুণ নেতা শরীফ ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলায় জড়িতদের শাস্তির দাবি ঘিরে গত কয়েকদিন ধরে অশান্ত বাংলাদেশ। মুখোশধারী আততায়ীদের গুলিতে জখম। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম হোতা হাদির সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুর খবর আসতেই নির্বিচার হিংসার রাজত্ব কায়েম হয়েছে বাংলাদেশে। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। রেহাই পাননি রবীন্দ্রনাথ নজরুল। 1961 সালে তৈরি রবীন্দ্র সংস্কৃতির প্রাণকেন্দ্র ছায়ানট ভাঙচুর হয়েছে। পুড়ে ছাই বহু বই, নথিপত্র, বাদ্যযন্ত্র। দুষ্কৃতীদের রোষে টুকরো টুকরো হয়েছে লালন ফকিরের ছবিও। উদীচী সাংস্কৃতিক সংগঠনের দপ্তরেও ভাঙচুর হয়েছে। আক্রান্ত সংবাদপত্র অফিসও। খুন করা হয়েছে হিন্দু যুবককে। চরম আতঙ্কের গ্রাসে সংখ্যালঘুরা। তারপর 5-এর পাতায় এখানে দুটো ছবি রয়েছে। ছায়ানটে হামলা, পাশে ছিঁড়ে ফেলা হয়েছে রবীন্দ্রনাথের ছবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির মৃত্যু সংবাদ সিঙ্গাপুর থেকে এসে পৌঁছানো মাত্রই জ্বলে উঠে বাংলাদেশ। মৌলবাদী জামাতের নেতৃত্বে তোলা হয় ভারত বিরোধী জিগির। আক্রমণের কেন্দ্রে আনা হয় সমস্ত সাংস্কৃতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে। অভিযোগ আনা হয় হাদির খুনিরা ভারতে পালিয়েছে, তাদের ফেরত না পাওয়া পর্যন্ত ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুমকি। খুলনায় এক সাংবাদিক ও ময়মনসিংহে এক হিন্দু যুবক খুন। প্রতিক্রিয়া না দিয়ে নজর রাখছে দিল্লি। অশান্ত বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও মুখে কুলুপ ভারত সরকারের। সরকারিভাবে বাংলাদেশ নিয়ে শুক্রবার রাত পর্যন্ত নয়াদিল্লির তরফ থেকে একটি শব্দও খরচ করা হয়নি ঠিকই, তবে সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি কিছু প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে। অবশ্য এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি। পরিস্থিতি আরো চূড়ান্ত কোন পর্যায়ে যায় তার উপরেই সতর্কতামূলক নজর রাখা হচ্ছে। রবিবারের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়ে যাবে বলেই মনে করছে ভারতের বিদেশ মন্ত্রক। তাই এখনই কোনো মন্তব্য না করে রবিবার পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে তারা চলবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেভাবে সেখানে ভারতীয় কূটনীতিকদের দপ্তর ও বাসভবনকে টার্গেট করা হয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তারপর 5-এর পাতায় তারপর মমতার উন্নয়নের পাঁচালী প্রকাশ। সামাজিক সুরক্ষায় 94 প্রকল্প রাজ্যে। তারপর চাপে পড়ে মোদি আজ মতুয়াগড়ে। তারপর এক ঝলক, মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত। তারপর জিরামজি বিলে সারা রাত ধর্ণা। তারপর গুজরাটে বাদ গেল 73 লক্ষ। তারপর ঢোকার চেষ্টা, সীমান্তে গুলি বিএসএফ এর। বাংলাদেশ ফের অশান্ত হতে আঁচ এসে পড়ল সীমান্তের এপারে। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে ক্রমশ অরাজকতা ও ভারত বিদ্বেষ ছড়ানোর পিছনে আইএসআই এর পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। উত্তেজনার ফাঁকে ওরা সীমান্ত টপকে আত্মঘাতী মহাজির রেজিমেন্ট এর সদস্যদের ভারতে ঢোকানোর চেষ্টা করতে পারে এমনই আশঙ্কা থেকে উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদহ মিলিয়ে 6 জেলায় প্রায় 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক করা হয়েছে পুলিশকেও। একদিকে বনগাঁও সীমান্ত এলাকা পেট্রোপোলে বিএসএফ তৎপরতা বাড়ালো, অন্য পারের বেনাপোলে চলছে বিক্ষোভ। কট্টর ভারত বিরোধী হাদি খুনে ভারতের চক্রান্ত রয়েছে এমন মন করা অভিযোগ এনে বেনাপোল বন্দরে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। এপারে যাঁরা এসেছেন প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক।
তেহট্ট সীমান্তে আবার নজরদারি বাড়ানোর পাশাপাশি চাষাবাদ করতে যাওয়াও পুরোপুরি নিষিদ্ধ কোনো সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যে অশান্ত বাংলাদেশ থেকে অবৈধ, তারপর 5-এর পাতায় সংবাদ প্রতিদিন 4-এর পাতা। এখানে সম্পাদকীয় রয়েছে অনিয়ন্ত্রিত। বাংলাদেশের বর্তমান চালিকা শক্তি মুক্তিযুদ্ধের প্রতীকগুলি ধ্বংস করে দেশটাকে পাক হস্তান্তরিত করতে চায়, ফের প্রমাণিত। ফের জ্বলছে বাংলাদেশ। প্রথমেই বলা উচিত সেখানকার সাম্প্রতিক রাজনৈতিক হত্যা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সেই হত্যাকে সামনে রেখে যেভাবে মৌলবাদী শক্তি সে দেশের গণতন্ত্র ও সাংস্কৃতিক প্রতীকগুলির উপর হামলা শুরু করেছে তা ভীষণই উদ্বেগজনক। এই ঘটনায় সংখ্যালঘু সহ একাধিক সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ যে কার্যত পাকিস্তানের মদতপুষ্ট একদল সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে তা এবারের ঘটনা থেকে আরও স্পষ্ট। দেখা যাচ্ছে এই সন্ত্রাসীরা আফগানিস্তানের তালিবানি শক্তির চেয়েও ভয়াবহ। বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তির যেটুকু অস্তিত্ব এখনো রয়েছে এরা তাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চাইছে। মৌলবাদীদের নিশানায় এসেছে ছায়ানট, উদীচী এর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এদেরকে আক্রমণের কেন্দ্রে নিয়ে আসার মধ্যে এটা পরিষ্কার, ঢাকার মৌলবাদী শক্তি অসাম্প্রদায়িক ও উদারপন্থীদের শিকড় সহ উপড়ে ফেলতে চায়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমের দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছে। খুলনায় গুলি করে হত্যা করা হয়েছে একজন সাংবাদিককে। রাজনৈতিক হত্যার বদলা নিতে কেন আক্রান্ত হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য? এর আগে জুলাই আন্দোলনের সময় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে মৌলবাদীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল নেয়। ফ্যাসিবাদ বিরোধিতার কথা বলে তারা সমস্ত মুক্তমনা ও প্রগতিশীলদের মুখ বন্ধ করেছে। তথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং তাঁকে দেশ ছাড়তে বাধ্য করাই হয়নি। হাসিনা দেশ ত্যাগ করার পর গত 1.5 বছরে বাংলাদেশের ধারাবাহিকভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের এবং কারাবন্দী করা হয়েছে ধর্মনিরপেক্ষ মুক্তমনাদের। ছায়ানট অবশ্য আগেও মৌলবাদী আগ্রাসনের শিকার হয়েছে। বাংলা নববর্ষে তারা ঢাকার রমনার বটমূলে যে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে একবার বোমা ছুড়ে হত্যালীলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন হুজি। অথচ এই ছায়ানট হলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি অগ্রণী প্রতিষ্ঠান। 6-এর দশকে পাক শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালাতে সদ্য প্রয়াত সঞ্জিদা খাতুন রবীন্দ্রনাথের আদর্শে প্রতিষ্ঠা করেন ছায়ানট। সেই ছায়ানট ভাঙচুরের ঘটনায় আবারও প্রমাণিত যে শক্তি এখন বাংলাদেশকে পরিচালনা করতে চাইছে তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীকগুলিকে ধ্বংস করে দেশটা আবার পাকিস্তানের হাতে তুলে দিতে চায়। জুলাই অভ্যুত্থানে যেভাবে বঙ্গবন্ধু মুজিবের মূর্তি ভেঙে মৌলবাদীরা বার্তা দিয়েছে, ঠিক সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশে ফের আগুন লাগানো হচ্ছে। সেখানে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল। মৌলবাদী শক্তি আসলে অশান্তি পাকিয়ে এই নির্বাচনকে বানচাল করতে চাইছে বলে মনে হচ্ছে। তারপর রাজদীপ সরদেশাইয়ের একটি প্রতিবেদন রয়েছে, রাজনৈতিক অভিধানে হাইকমান্ডের মতো বহুল ব্যবহৃত বা বলা ভালো অপব্যবহৃত শব্দ খুঁজে পাওয়া ভার। ধারণাগতভাবে হাইকমান্ড এর ধাঁচটি সংসদীয় বহুদলীয় গণতন্ত্রের প্রতি ঘৃণা এবং নির্বাচিত স্বৈরশাসকের উত্থানকে প্রতিফলিত করে। ঐতিহ্যগতভাবে শব্দ বন্ধটি কংগ্রেস এবং নেহরু গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত, যেখানে ইন্দিরা গান্ধী ছিলেন দলের সর্বেসর্বা হাইকমান্ড। কিন্তু গল্পের এক নতুন মোড়ে সাম্প্রতিক হাইকমান্ড কংগ্রেস থেকে বিজেপিতে স্থানান্তরিত হয়েছে। 10 জনপথ থেকে 7 লোক কল্যাণ মার্গ এবং 6 কৃষ্ণ মেনন মার্গ এবং গুজরাতের বাসভবন এখন ভারতের 1 নম্বর রাজনৈতিক জুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জিম্মায়। ভেবে দেখুন, এই সপ্তাহে বিজেপি 45 বছর বয়সী নীতিন নবীনের মতো একজনকে জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে। বিহারের বাইরে কেউই এই 4 বারের বিধায়ক ও প্রতিমন্ত্রীর দিকে তেমন মনোযোগ দেয়নি, যাকে হালে বিজেপির উদীয়মান তারকা হিসেবে বর্ণনা করা হচ্ছে। কোন বনেগা বিজেপি অধ্যক্ষ নিয়ে অবিরাম জল্পনা চলাকালীন কোন রাজনৈতিক মন্তব্যে নবীনের নামও উল্লেখ করা হয়নি। হঠাৎ করেই নবীনের নাম জাতীয় কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষণা করা হলো। বিশ্বস্ত বিজেপি কর্মকর্তা ও নেতারা নবীনকে স্বাগত জানাতে নয়া দিল্লিতে দলীয় সদর দপ্তরের বাইরে মালা পরানোর জন্য জড়ো হলেন এবং কিছু কর্মী স্বীকার করেছেন যে তাদের নবীনকে চিনে উঠতে খানিক ব্যাগ পেতে হয়েছে। তা সত্ত্বেও নবীনের নির্বাচন ঘিরে কেউ ভিন্ন মত পোষণ করেননি।
আমরা একটি সুশৃঙ্খল দল, দাবি করেছেন বিজেপির একজন দলীয় নেতা। সুশৃঙ্খল হয়তো বা গণতান্ত্রিক, তেমন আদপেই নয়। বলা বাহুল্য, বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নবীনের নির্বাচন কোনো কঠোর দলীয় অভ্যন্তরীণ পরামর্শের মাধ্যমে হয়নি, বরং তা প্রায় সম্পূর্ণত মোদী শাহ জুটি, বিজেপির অপ্রতিদ্বন্দ্বী হাইকমান্ড দ্বারা নির্ধারিত। পাশাপাশি আরএসএস নেতৃত্বও এমন একজন গোঁড়া নেতার মনোনয়নে যার পরিণয় আপ্লুত। সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকবেন, নাকি ডিকে শিবকুমারকে তার জায়গায় বসানো হবে, তা নিয়ে যখন কংগ্রেস নেতৃত্ব দ্বিধাগ্রস্ত ও নাজেহাল, তখন একবার বিজেপি হাইকমান্ডের প্রতাপ দেখুন, কেমন দৃঢ় একরোখা তাদের মনোভাব। 2022 সালের কথা মনে করলে দেখবেন, কংগ্রেসের তথাকথিত হাইকমান্ড অশোক গেহলট দলীয় সভাপতির পদ গ্রহণে রাজি করতে পারেনি। গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করায় দলীয় নেতৃত্বের পিছু হটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। আবার হালে যখন শশী থারুরের মতো একজন হাই প্রোফাইল দলীয় সাংসদ বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে কংগ্রেসের প্রথম সারি থেকে ক্রমশ ফিকে হয়ে পড়ছেন, তখনও দলের হাইকমান্ড প্রকাশ্য সংঘাত এড়িয়ে চলছে। এটাই কি তাহলে সুশৃঙ্খলার নমুনা, না গণতন্ত্র? একরকম বটে। অবশ্য হালে বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশের আগে কংগ্রেসের ও গান্ধী পরিবারের প্রতি অসন্তোষ প্রকাশের জায়গায়ও ঢের বেশি। কংগ্রেস রাতারাতি গণতান্ত্রিক সংগঠনে রূপান্তরিত হয়েছে এমন নয়, অথবা বিজেপি অপ্রত্যাশিতভাবে পূর্ববর্তী যুগের কংগ্রেস ধাঁচের সিদ্ধান্ত গ্রহণের কায়দা রপ্ত করেছে এমনও নয়। আদতে হাইকমান্ড হলো ব্যক্তিত্ব কেন্দ্রিক পদ, যেখানে দলীয় সংস্কৃতি, আভ্যন্তরীণ গণতন্ত্র ও নিরঙ্কুশ ক্ষমতাকে সম্মান করে চলায় বিধান। ভয় এবং চাটুকারিতার মিশেলে এই সামন্ততান্ত্রিক সংস্কৃতি চালিত হয় এমন এক রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে, যিনি দলের সুপ্রিমো এবং দলে যার কথাই শেষ কথা। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় না থাকা কংগ্রেস হাইকমান্ড এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এখন আর দলের কোনো সদস্যের মনে ভয়ের সঞ্চার করতে পারে না। বিপরীতে বিজেপি এমন এক পরিবেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেখানে তাদের পয়লা নম্বর জুটিতে ভয় ও প্রশংসা করা ছাড়া দলে কারো কোনো গতি নেই। যতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নির্বাচন জিতে অমিত শাহকে মিডিয়া স্টাইলে চাণক্য হিসেবে দর্শানো হবে, ততদিন দলের ভিতরে আদতেই কোনো প্রকৃত আভ্যন্তরীণ সংলাপ আছে কিনা তা নিয়ে মাথা ঘামানোর লোক কোথায়? বিজেপির সংসদীয় বোর্ড, যা একসময় দলীয় সিদ্ধান্ত গ্রহণের শীর্ষ সংস্থা হিসেবে বিবেচিত হতো, শেষবার কবে কোন জাতীয় ইস্যুতে অর্থপূর্ণ আলোচনায় বসেছে মনে পড়ে? অথবা দলের জাতীয় কার্যনির্বাহী কমিটি কবে শেষ কোনো জোরালো বিতর্কের সম্মুখীন হয়েছে? মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে শুরু করে দলীয় কৌশল প্রণয়ন, সমস্ত রাস্তা এখন পয়লা নম্বর জুটির করায়ত্তে। বাকিটা অনেক বিস্তারিত, তবু আমি একটা বুলেট পয়েন্ট যেগুলো আছে সেগুলো দেখছি। সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকবেন, নাকি ডিকে শিবকুমারকে তাঁর জায়গায় বসাবেন, তা নিয়ে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাগ্রস্ত, নাজেহাল। তখন একবার বিজেপি হাইকমান্ডের প্রতাপ দেখুন, কেমন দৃঢ় একরোখা তাদের মনোভাব। 2022 সালের কথা মনে করলে দেখবেন, কংগ্রেসের তথাকথিত হাইকমান্ড অশোক গেহলটকে দলীয় সভাপতির পদ গ্রহণে রাজি করতে পারেনি। তারপর এই পাতায় রয়েছে উত্তর সম্পাদকীয় 2, সৈয়দ তানভীর নাসরিনের লেখা, এই মৃত্যু উপত্যকা চিনি না। সংবাদ প্রতিদিন 5-এর পাতা, জ্বলছে বাংলাদেশ, নিরাপত্তার টানাপোড়েনের প্রশ্নে নির্বাচন প্রস্তুতিও। নেক্সট, তারপর হিন্দুকে পিটিয়ে খুন করে পোড়ানো হলো দেহ, চাঞ্চল্য। তারপর আগে আন্দাজ সংসদীয় কমিটির 71-এর থেকেও জটিল হবে দুই দেশের পরিস্থিতি। তারপর আওয়ামী লীগের অফিস ভাঙলো বুলডোজার, উত্তপ্ত। তারপর ঢোকার চেষ্টা, সীমান্তে গুলি। তারপর রবীন্দ্র চর্চায় বাধা দিতেই অগ্নি সংযোগ, ছায়ানটে পুড়ল সরঞ্জাম, ভাঙল হারমোনিয়ামও। ঢাকা, ছি বাংলাদেশ, একই সংস্কৃতি। বাংলাদেশের জনগণের একাংশ যে কতটা বর্বর, অসহিষ্ণু হয়ে উঠেছে তার প্রমাণ মিলেছিল গত বছর আগস্টেই। গণভবনে ঢুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোশাক, অন্তর্বাস থেকে হাঁস পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও দেখেছিল গোটা বিশ্ব। ঠিক সেই কায়দায় বৃহস্পতিবার রাত ভোর ধানমন্ডির ছায়ানট ভবনে তাণ্ডব চালালো উন্মত্ত জনতা। আগুনে জ্বালিয়ে দেওয়া হলো ঐতিহ্যবাহী আসবাবপত্র, সরঞ্জাম, আছড়ে ভেঙে ফেললো হারমোনিয়ামও। কেন? গান বাজনা নাকি মৌলবাদীদের কাছে হারাম? তাই হামলাকারীদের টার্গেট ছিল
দেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট যে সংস্কৃতিতে সুর আছে, যে সংস্কৃতিতে মনন আছে, তা ধ্বংস করতে এতটুকু হাত কাঁপলো না জসিমউদ্দিনের দেশের মানুষের। ছায়ানটের 7 তলা ভবনের প্রতিটি ঘরে ঢুকে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা, পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরে খাক হয়ে যাওয়া ছায়ানটের কয়েকটি ঘরের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের ছবি ছিঁড়ে দিয়েছে হামলাকারীরা। মাটিতে পড়ে লালনের ছেঁড়া ছবি, পরে রয়েছে আগুনে পুড়ে যাওয়া তবলা, গানের খাতা। উল্লেখ্য, গত মার্চ মাসে প্রয়াত হন ভারতের পদ্মশ্রী সম্মান প্রাপক সঞ্জিদা খাতুন। এই ছায়ানট ভবনেই তাঁর মরদেহের সামনে রবীন্দ্র গান গেয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী। এদিন রাত 3টে নাগাদ ছায়ানটের তরফে সমাজ মাধ্যমে ঘোষণা করা হয় সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। ওই ভবনে যে সমস্ত সঙ্গীত চর্চার ক্লাস নেওয়া হতো আপাতত তা বন্ধ থাকবে। রাতভর এই তাণ্ডবের ঘটনায় আরো একবার উলঙ্গ হয়ে গেল ভারতের পড়শি রাষ্ট্রে মৌলবাদীদের বারবারন্ত। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দেওয়ালও প্রবল আক্রোশে ভাঙতে দেখা যায় জনতাকে। জুলাই আন্দোলন তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ ফের অগ্নিগর্ভ হয়ে উঠছে। তারপর দপ্তরের কর্মীদের ক্রেন দিয়ে উদ্ধার, ইউনূসের বার্তা, সাংবাদিককে গুলি, ঢাকায় সংবাদপত্রের অফিসে আগুন। তারপর হাদিকে হাতিয়ারের নেপথ্যে কারা, লিখেছেন কৃষ্ণকুমার দাস। সংবাদ প্রতিদিন 6-এর পাতা রাজ্য, কমিশনকে নিশানা ব্রাত্তর। তারপর বাংলাদেশের সঙ্গে তুলনা টেনে পদ্মের উস্কানি, মাল্যবর পোস্ট নিয়ে তৃণমূলের এফআইআর। তারপর ঢাকার হিংসাত্মক ঘটনার নিন্দা, দলের অবস্থান বোঝালো তৃণমূল। তারপর এক ঝলক মোদীকে জবাব দিল তৃণমূল। তারপর অতিরিক্ত শূন্যপদ মামলা। তারপর দুর্নীতি মামলায় স্বস্তি আক্তারের। তারপর পিছিয়ে গেল সাক্ষ্য গ্রহণ। তারপর যুবভারতী কাণ্ডে তদন্তে গতি বাড়ালো সিট, পুলিশের জালে আরো 3 শতদ্রুর বাড়িতেও তল্লাশি। তারপর নারী ঘটিত কারণে বহিষ্কৃত সিপিএম এর তরুণ নেতা। তারপর এসআইআর শুনানি দাবি। তারপর অসুস্থতার পর অনুষ্ঠান শুরু, পানিহাটি থেকে 23-এ মঞ্চে নচিকেতা। তারপর গ্লোকোমা ঠেকাতে দুয়ারে চোখের ডাক্তারখানা। সংবাদ প্রতিদিন 8-এর পাতা রাজ্যের খবর। ছায়ানট কাণ্ডে শান্তিনিকেতনের প্রতিবাদ। নিজস্ব সংবাদদাতা বোলপুর, বাংলা ভাষা, গান, কবিতা ও মানবতাবাদের উপর আঘাত যেন এসে লাগলো গোটা বাঙালি সত্তার হৃদয়ে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ছায়ানট ধ্বংস, বাদ্যযন্ত্র ভাঙচুর এবং রবীন্দ্র লালনের স্মৃতিচিহ্নে হামলার ঘটনায় গভীর বেদনা ও ক্ষোভে ফেটে পড়ল রবিতীর্থ শান্তিনিকেতন। শুক্রবার শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক, বিশ্বভারতীর প্রাক্তনী ও পড়ুয়ারা ছাড়াও খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সদস্যরা পথে নামলেন। আর সেই প্রতিবাদের ভাষা হয়ে উঠল নীরবতা। হাতে জ্বলে ওঠা মোমবাতির আলো, সকলের চোখে মুখে যেন একই ধ্বনি। এই আঘাত শুধু বাংলাদেশের নয়, গোটা বাংলার সংস্কৃতির উপর। যেন ছায়ানটের আর্তনাদে কাঁদল শান্তিনিকেতন। ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, কোট আনকোট, বাংলাদেশের বহু মানুষের সঙ্গে সুসম্পর্ক, কিন্তু বর্তমানে সে দেশে কার্যত পাগলামি চলছে। সঞ্জিদাদির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তাঁর বহু পরিশ্রম ও কষ্টে তৈরি ছায়ানটকে যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, দুঃখিত, সঞ্জিদাদির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তাঁর বহু পরিশ্রম ও কষ্টে তৈরি ছায়ানটকে যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, এর থেকে দুঃখের আর কিছু হয় না। নিজেদেরই ক্ষতি করছে, ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, কোট আনকোট, বাংলাদেশে 2 দিন ধরে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির উপর নির্মম আক্রমণ চলছে। রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে, ছায়ানট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, লালনের সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা চলছে। আমরা গভীর যন্ত্রণার সঙ্গে প্রতিবাদ জানাচ্ছি। আশ্রমিক প্রণতি বিশ্বাস বলেন, কোট আনকোট, ছায়ানট শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাঙালির আত্মার ঠিকানা। শান্তিনিকেতন থেকেও বহু শিল্পী সেখানে গিয়ে গান, ভাষা ও মানবতার পাঠ নিয়েছেন। বাংলা 2 দেশেরই ভাষা, ওপার বাংলার জাতীয় ভাষা। সেই ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। জানা যায়, বাংলাদেশে ছায়ানট প্রাঙ্গণে অগ্নিসংযোগ করা হয়, ভেঙে দেওয়া হয় প্রখ্যাত শিল্পীদের ব্যবহৃত হারমোনিয়াম, তবলা, ডুগি সহ বাদ্যযন্ত্র, ছিঁড়ে ফেলা হয় শিল্পী সঞ্জিদা খাতুনের ছবি ও লালনের স্মারক। প্রসঙ্গত,
1961 সালে শিল্পী সাহিত্যিক সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক সহ বিশিষ্ট জনদের উদ্যোগে প্রতিষ্ঠিত ছায়ানট দীর্ঘ 6 দশক ধরে বাংলা ভাষা, রবীন্দ্র নজরুল চর্চা ও লালন সংস্কৃতির ধারক ও বাহক। সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ ক্ষত বিক্ষত, যেন ছিন্ন ভিন্ন এক সাংস্কৃতিক আত্মা। আর উপার বাংলার এমন বেদনা বিধুর পরিস্থিতিতেই রবীন্দ্রভূমি থেকে মানবতার বার্তা। মোমবাতি হাতে পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণরা। তাঁদের কণ্ঠে একটাই দাবি, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাঁচুক, মানবতা ও ধর্মনিরপেক্ষতা আবার ফিরে আসুক, উপার বাংলায় শান্তি ফিরুক। তারপর বাংলাদেশ সীমান্তে আইএসআই তৎপরতা, নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হলো উত্তরের সীমান্তবর্তী এলাকা। তারপর লড়াই একাই হোক, ভোট নিয়ে প্রদেশের প্রস্তাব দিল্লিতে। তারপর জাতীয় স্তরে র্যাঙ্ক নিম্নগামী এনআইটির। তারপর বি গার্ডেনে 100 প্রজাতির গাছে সাজানো বনসাই বিভাগ। তারপর নিউটনে কলকাতা সরস মেলার সূচনায় পরিসংখ্যান দিলেন মন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই তৈরি করছেন সোয়া কোটি স্কুল পোশাক। তারপর শুধু চাকরি বাতিল নয়, চাই গ্রেপ্তারি, পাহাড়ে দাবি বঞ্চিত প্রার্থীদের। সংবাদ প্রতিদিন 9-এর পাতা মহানগর এক ঝলকে। চিংড়ি ঘাটাতে মেট্রো জট কাটল না দ্বিতীয় বৈঠকেও। তারপর স্বাস্থ্য ভবনে বেকারি নিয়ে বৈঠক, পুরসভার কেকের আয়ু বাড়াতে নয়, অতিরিক্ত প্রিজারভেটিভ। তারপর 10-এর পাতা দেশ বিদেশ। জিরামজি বিল প্রতিবাদে কনকনে ঠান্ডাতেই সংসদ চত্বরে রাতভর ধর্নায় তৃণমূল সংসদরা। তারপর বাংলার মেয়ে জয়া বচ্চনের ভবিষ্যৎবাণী, বাংলায় আবার সরকার গঠন করবেন মমতা। সংবাদ প্রতিদিন 11 পাতা। সংগঠনের হাল পর্যবেক্ষণে মোদী ফিরলেই রাজ্যে সাহ। তারপর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বাড়ছেই না গ্রাহকের সংখ্যা। তারপর সামাজিক সুরক্ষায় 94 প্রকল্প রাজ্যে। সংবাদ প্রতিদিন শেষের পাতা। দুরন্ত তিলক, বিধ্বংসী হার্দিকের সিরিজ ভারতের। মাত্র 10 কোটি দিয়ে আইএসএল চালানোর প্রস্তাব দিল ক্লাবগুলি। আজ বিরোধিতা করতে পারেন ফেডারেশন সদস্যরা। তারপর নজর আজ বিশ্বকাপ দলে। তারপর দুরন্ত দিমি ম্যাকলারেন প্রস্তুতি ম্যাচে বড় জয় মোহনবাগান। ভেজা পিচ অনুশীলন করতে পারল না বাংলা। সংবাদ প্রতিদিন পাঠ এখানেই সমাপ্ত। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.